স্বাগতম ভয়ের রাজ্যে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি, ইমরান খান। আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি আপনার আমার সবার প্রিয় রাসেল রাজ ভাইয়ের আজম জিন এবং রুস্তম জিনের সংমিশ্রিত সেই ঘটনাটি। হ্যাঁ, আপনারা গত সপ্তাহে যেই ঘটনাটির প্রথম পর্ব শুনেছিলেন, আজকে আপনারা শুনতে চলেছেন রাসেল রাজ ভাইয়ের লেখা অন্য জগৎ ঘটনার দ্বিতীয় এবং শেষ পর্ব। আশা করি আজকের রাতটি আপনাদের অনেক অনেক বেশি ভালো কাটবে। মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এর ফলে আমাদের পরবর্তী সকল আপডেট কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের কাছে দুইটি ওয়ে আছে। প্রথমত, আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন, আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো এখন আর কথা বাড়াবো না, এবার সরাসরি চলে যাব অন্য জগৎ ঘটনার শেষ পর্বে। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই এবং শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়াতে এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা, কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে আজ আপনারা কোন ঘটনা শুনতে যাচ্ছেন। হ্যাঁ, ঠিক তাই, আজ আপনাদের সামনে ভয়াবহ কিছু হতে যাচ্ছে। আমার লেখা অন্য জগৎ ঘটনার প্রথম পর্ব যারা শুনেছেন, তারা আজকের অন্য জগৎ ঘটনার দ্বিতীয় পর্ব খুব ভালো মতোই বুঝতে পারবেন। আর যারা এখনো শোনেননি, তারা গিয়ে শুনে আসবেন প্রথম পর্ব। যাই হোক, ঘটনার ভিতরে বেশি কথা বললে ঘটনার আমেজটাই নষ্ট হয়ে যায়, আর তাই বেশি কথা না বাড়িয়ে চলে যাব অন্য জগৎ ঘটনার দ্বিতীয় পর্বে। তার আগে একটা কথা, ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লেখা ঘটনাগুলো এতটা ভয়ঙ্কর সুন্দর করে নিজ কণ্ঠে সবার সামনে উপস্থাপন করার জন্য। হ্যাঁ, এবার সরাসরি ঘটনার ভেতর প্রবেশ করব। প্রথম পর্বে ঠিক যেখান থেকে ঘটনা শেষ করেছিলাম, আজ ঠিক সেখান থেকেই শুরু করছি, আর সরাসরি চলে যাচ্ছি আজগর কবিরাজের ভাষায়। বলছেন আজগর মামা। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনতে থাকো, এখান থেকে কিন্তু মূল ঘটনা শুরু হতে যাচ্ছে। আমি তখন আজগর মামাকে বললাম, কি বলেন মামা, তাহলে আগের দিন যে ঘটনাগুলো শুনেছিলাম সেগুলো কি ছিল? আর আগের দিন তো বলেছিলেন যে আজম জিন নাকি মারা গিয়েছিল, তাহলে পরে কি হয়েছিল? আমার কথা শুনে আজগর মামা একটা মুচকি হাসি দিয়ে বলে, রাজ, আসলে এই ঘটনাটা বেশ অনেকটাই বড়, আর একটু সময় নিয়ে বলতে হতো, তাই আমি একদিনে পুরো ঘটনাটা বলিনি, কিন্তু আজ বলবো। আর আমি যে বললাম ঘটনাটা এখান থেকে শুরু, এটার মানে তুমি ঘটনাটা শুনলেই বুঝতে পারবে, আর আজম জিনের কথা এটাও বুঝতে পারবে। তাহলে শুনতে থাকো, তোমার সব প্রশ্নের উত্তর এই ঘটনার ভেতরে পেয়ে যাবে। তখন আমি বলি, আচ্ছা মামা, আপনি তাহলে শুরু করেন। তখন আজগর মামা আবারও বলতে শুরু করলো,
এখান থেকে পুরো ঘটনাটা আমি আজগর মামার ভাষায় তুলে ধরছি। বলছেন আজগর মামা, তাহলে এখান থেকে পুরো ঘটনাটা এক মনে শুনবে, ঠিক আছে? তখন আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বলি। তখন আজগর মামা আবারও বলতে শুরু করলো, আমি আগের দিন ঠিক যেখান থেকে ঘটনাটা শেষ করেছিলাম আজ ঠিক সেখান থেকেই শুরু করছি। আগের দিন শুনেছিলে রুস্তম জিন আমাকে আর আব্দুর রাজ্জাক কবিরাজকে নিয়ে পালিয়ে এসেছিল শ্মশানের ওখান থেকে। তাহলে শোনো তারপরে কি হয়েছিল। আমাদের নিয়ে রুস্তম জিন অনেক দূরের একটা গ্রামে নিয়ে আসে। আমি তখনও কোনো কথা বলতে পারছিলাম না। আমি যেন আমার নিজের চোখকেও বিশ্বাস করাতে পারছিলাম না। আমার বন্ধু আজম জিন ওই শয়তানদের হাতে মারা গিয়েছে, এটা আমি মানতেই পারছিলাম না। আমি চুপচাপ বসেছিলাম, কারোর সাথে কোনো কথা বলছিলাম না। আসলে আমি কোনো রকমে মেনে নিতেই পারছিলাম না। তখন পাশ থেকে হঠাৎ রুস্তম জিন আমার পাশে এসে বলে, আজগর চাচা, আপনি এত বেশি চিন্তা ভাবনা করবেন না। আমি এর একটা সমাধান নিয়ে আসছি। আমি এখনই আমাদের রাজ্যে গিয়ে আমার নানা নানির সাথে কথা বলে দেখি তারা কিছু করতে পারে কিনা। আমি কোনো উত্তর দেই না। এটা দেখে হয়তো রুস্তম জিন বুঝতে পারছিল আমার মনের অবস্থা এখন ভালো না, কারণ আমি আমার প্রাণ প্রিয় বন্ধুকে নিজের চোখের সামনে হারিয়ে যেতে দেখেছি। কিছু সময় পরে রুস্তম জিন আমাদের ওখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে আমাদেরকে বলে যায়, আমি না আসা অব্দি আপনারা কোনোভাবেই ওই শয়তানদের ওখানে যাবেন না, আর এই জায়গা থেকে বের হওয়ার আগে নিজের শরীর বন্ধ করে তারপরে বের হবেন। এটা বলে রুস্তম জিন ওখান থেকে চলে যায়। আমি নিজের মতো তখনও চুপচাপ বসেছিলাম। হঠাৎ আমি একটা জিনিস খেয়াল করি, আজম জিন ওখান থেকে হাওয়ায় মিলিয়ে যাওয়ার পর থেকে আমার শরীরটা কেমন যেন ভারী হয়ে আছে। আমার কাছে এমনটা মনে হতে থাকে যেন আমার ভিতরে অন্য আরেকজন আছে। এসব নিয়ে চিন্তা ভাবনা করছিলাম, হঠাৎ করে আমার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়। আর সে সময় আমি অনুভব করি আমার মাথার ভেতরে ঝনঝন ঝনঝন সেই আওয়াজটা হচ্ছে। আওয়াজটা তীব্র থেকে আরো তীব্রতর হয়ে যাচ্ছে। একটা সময় আমি মাটিতে পড়ে ছটফট ছটফট করতে থাকি। আমাকে ছটফট করতে দেখে আব্দুর রাজ্জাক কবিরাজ আমার কাছে ছুটে চলে এসে আমাকে ধরে, আর আমাকে নিয়ে একটা নিরিবিলি জায়গায় শুয়ে দিয়ে বলে, আজগর ভাই, তুমি এখানে কিছু সময় শুয়ে থাকো, আজ তোমার উপর অনেক বেশি দখল গেছে। এটা বলে সেখান থেকে আব্দুর রাজ্জাক কবিরাজ চলে যায়, আর আমার থেকে কিছুটা সামনে গিয়ে বসে, আর এক মনে কি যেন ভাবতে শুরু করে। তখন আমি একটা বিষয় খুব ভালো করে খেয়াল করি, আব্দুর রাজ্জাক কবিরাজ আমার গায়ে হাত রাখার পরেই আমার মাথা ব্যথা কিছুটা কমে যায়। তখন আমি আর বেশি কিছু না ভেবে সেখানেই একটা পর্যায়ে ঘুমিয়ে পড়ি। তারপরে আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করি। আমি প্রথমবার দেখি আমার দেহটা অনেকটা হালকা হয়ে বাতাসে ভেসে ভেসে যাচ্ছে। এমন করে অনেক সময় যাওয়ার পর একটা সময় আমি আমার চোখ দুটো খুলি। তখন আমি দেখি আমি আজম জিনের রাজ্যে চলে গিয়েছি। আমি যেই না আজম জিনের রাজ্যের গেটের সামনে গিয়ে দাঁড়িয়েছি, ঠিক তখনই গেটের সামনে থাকা জিন প্রহরীরা আমাকে বলে, হুজুর, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আপনি এখনই ভেতরে চলে যান। আপনার জন্য আমাদের বড় হুজুর অপেক্ষা করছেন। তখন আমি কিছু না বলে সোজা ভেতরে চলে যাই, আর ভেতরে যেতেই আমার চোখ যায় আজম জিনের সেই ঘোড়া দুইটির দিকে। তারা যেন অপলক দৃষ্টিতে আমাকেই দেখছিল। আমি সেখানে আর বেশি সময় না দাঁড়িয়ে চলে গেলাম প্রাসাদের ভেতরে। কিন্তু প্রতিবারের মতোই এবার আর আমি আমার শরীরটা বন্ধ করিনি। আমি এটাও যেন বুঝতে পেরেছিলাম প্রাসাদের ভিতরে আমার জন্য কে অপেক্ষা করছে। হ্যাঁ, আজম জিনের আব্বাজান। তারপরে আমি চলে গেলাম সেই অন্ধকার ঘরের ভেতরে।
দেখি সেই ঘুটঘুটে অন্ধকারের ভেতরে অনেক দূরে একটা আগুনের ফুলকি মিটমিট করে জ্বলছে। আমি তখন সেই অন্ধকারের ভেতরে সালাম দেই। তখন আমার সালামের দিক থেকে মোটা কণ্ঠে সালামের উত্তর ভেসে আসে। ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি বলি, আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে? তখন আমার সামনের দিক থেকে উত্তর আসে, আসগর আলী, তুমি কি ভাবছো আজও মা নেই? তুমি যদি এটা ভেবে থাকো তাহলে তুমি ভুল করছো। আজও মামার ছেলে, সে এখন তোমার ভেতরেই আছে, তাই তোমার শরীর এমন ভারী ভারী হয়ে আছে। তখন আমি বেশ অবাক হয়ে যাই আর বলি, কি বলছেন? এসব কি সত্যি নাকি? কিন্তু আমি তো নিজের চোখে দেখলাম আজম জিন মারা গিয়েছে, ওই শয়তানগুলো তাকে মেরে ফেলেছে। আমার কথা শুনে আজম জিনের আব্বাজান হাসতে হাসতে বলল, আসগর আলী, তুমি যেগুলো দেখেছো সামনে দাঁড়িয়ে থেকে, আমি এখান থেকে তার থেকেও বেশি কিছু দেখেছি। তখন আমি বলি, তাহলে আজম জিন এখন কোথায় আছে? সত্যি করে বলেন তো। আর তাকে আসতে বলেন, আমার সামনে আসতে বলেন, সে কেন আসছে না? তখন আজম জিনের আব্বাজান বলে, আজম আসতে পারছে না। আজম জিনের আব্বাজানের কথা শুনে আমি বলি, এটা কেমন কথা? আসতে পারছে না কেন? সে এখানে আসতে পারছে না, আর সে এখন কোথায়? আমার কথার উত্তরে আজম জিনের আব্বাজান বলেন, আজম এখন তোমার ভেতরেই আছে, আর সে চাইলেও তোমার ভেতর থেকে বের হতে পারছে না। তারপরে আমি বলি, তাহলে এখন আমরা কি করব? আর আজমকে কেমন করে আমার ভেতর থেকে মুক্ত করব? তখন আজম জিনের আব্বাজান বলে, আজমকে তোমার ভেতর থেকে বের করার জন্য এমন একজন মানুষকে লাগবে যে জিন এবং মানুষ দুটোই। তখন আমি চিন্তায় পড়ে যাই, এমন মানুষ জিন কোথায় পাবো? তখন আজম জিনের আব্বাজান বলে, আজগর, তুমি একটু বেশি চিন্তা ভাবনা করছো। এই সময় তোমার মাথা ঠান্ডা রাখা জরুরি। এত ভেবো না। তুমি ভুলে যাচ্ছ তোমার সাথে যেই কবিরাজটা ছিল, আব্দুর রাজ্জাক কবিরাজ, তার ছেলেও কিন্তু জিন মানব। এটা শুনে আমার মনে পড়ে যায় রুস্তম জিনের কথা। তখন আমি বলি, আরে হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম, আব্দুর রাজ্জাক কবিরাজের ছেলেও তো জিন মানব। তখন আজম জিনের আব্বাজান বলে, আসগর আলী, আমি তোমাকে আবারও বলছি, আজম জিনকে নিয়ে তুমি এত বেশি ভেবো না। তার সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সে আমার ছেলে, আমি তাকে ভালো করে চিনি এবং জানি। তখন আমি বলি, কি করব বলেন? আমার চোখের সামনে আমার প্রাণের বন্ধুর সাথে এমন একটা ঘটনা ঘটে গেল, আর আমি এটা দেখেও কিভাবে স্বাভাবিক থাকতে পারি বলেন? আমার কথা শুনে আজম জিনের আব্বাজান হাসতে হাসতে বলল, বুঝতে পারছি। আমার ছেলে আজম ঠিক ছিল। আসগর আলী, তুমি আর দেরি করো না, এখনই গিয়ে আব্দুর রাজ্জাক কবিরাজের সাথে কথা বলো। আজমকে যত তাড়াতাড়ি সম্ভব তোমার ভেতর থেকে মুক্ত করার চেষ্টা করো। এটা শুনে আমি বলি, সব তো ঠিক আছে, কিন্তু রুস্তম জিন কিভাবে কি করবে সেটা কি সে জানে? তখন আজম জিনের আব্বাজান বলে, জেনে যাবে, আর আমি আছি তো। আর রুস্তম জিনকে কি তুমি সাধারণ কোনো জিন মনে করো? আসগর আলী, রুস্তম জিন যেমন বুদ্ধিমান তেমন শক্তিশালী। সেটার সময় হলে তুমি নিজের চোখেই দেখে নিও। আমি তখন আজম জিনের আব্বাজানকে বলি, সময় হলে মানে? তখন আজম জিনের আব্বাজান বলে, আসগর আলী, তুমি হয়তো খেয়াল করেছিলে এর আগে রুস্তম জিন শয়তানদের সাথে লড়াই করার সময় সে তার বেশি একটা শক্তি ব্যবহার করেছিল না। এটার কারণ হলো রুস্তম জিন আগেই আন্দাজ করতে পেরেছিল ওই শয়তান জিনতান্ত্রিক কোনো সাধারণ জিনতান্ত্রিক না। রুস্তম জিন অনেক বেশি শক্তিশালী। এটা যদি ওই জিনতান্ত্রিক জানতে পারত, তাহলে রুস্তম জিনকে ওই শয়তান তান্ত্রিক
অনেক আগেই মেরে ফেলার চেষ্টা করত, না হয় বন্দি করত। তাই সে সেদিন তার কিছুটা শক্তি ব্যবহার করে লড়াই করেছিল। তখন আমি বলি, এটা যদি সত্যি হয় তাহলে তো অনেক বড় কিছু হতে যাচ্ছে, আর এর ভেতরে ওই শয়তানগুলো অনেক বড় কোনো প্ল্যান করছে হয়তো। তখন আজম জিনের আব্বাজান বলে, আজগর আলী, তুমি একেবারেই ঠিক ধরেছ। আর রুস্তম জিন অনেক বুদ্ধিমান একটা জিন। সে আজমের মতো সব জায়গায় মাথা গরম করে না। এই কারণেই সে দুইবার বোঝার চেষ্টা করছে ওই শয়তান আসলেই কি, আর কারা, আর ওরা কতটা শক্তিশালী। তখন আমি বললাম, আচ্ছা বুঝলাম, কিন্তু আমি এখন কি করব? আর ওই শয়তান জিনতান্ত্রিক তো এখন ওই গ্রামের মানুষদেরকে বলে দেবে, আর যদি এটা সে করতে পারে তাহলে কি হবে? একটাবারও কি ভেবে দেখেছেন? তখন আজম জিনের আব্বাজান বলে, হ্যাঁ, আমি জানি। আর আমি একটা কথা জানি, যেটা তুমি এবং আব্দুর রাজ্জাক কবিরাজ, রুস্তম জিন, আজম জিন তোমরা কেউই জানো না। তখন আমি অনেক বেশি কৌতূহল মন নিয়ে জিজ্ঞেস করি, কি সেটা? তখন আজম জিনের আব্বাজান বলে, এটা আমি বলবো, কিন্তু এখন না। আজমকে আগে মুক্ত করো, তারপরে আমি সব কথা তোমাদের সামনে গিয়ে বলবো। আর না হয় তোমাকে পরে এক সময় রুস্তম জিন বলবে। আজম জিনের আব্বাজানের কথা শুনে আমি বলি, তার মানে এবার আপনি নিচে গিয়ে আমাদের সাথে ওই শয়তানগুলোর সাথে লড়াই করবেন? তখন আজম জিনের আব্বাজান বলে, আজগর আলী, তুমি ঠিক ধরেছ। আমি এবার নিজেই যাব। অনেকদিন তো হলো কোনো শয়তান জিনদেরকে মারি না। এবার না হয় নিজের শক্তি একটু ভালো কাজে লাগাই। আমি তখন বলি, এখন কি আর কি হবে? এত সময় হয়তো শয়তান তান্ত্রিক ওই গ্রামের সব মানুষকে বলি দিয়ে দিয়েছে। আমার কথা শুনে আজম জিনের আব্বাজান তখন বলে, আজগর আলী, তুমি এবার ভুল ধারণা করেছ। হাসুতান্ত্রিক এবার তার উদ্দেশ্য সফল করতে পারেনি। তোমার নিশ্চয়ই ভালো মতো মনে আছে, তোমার বন্ধু আজম একটা শয়তানকে মেরে ফেলেছে। আমি বলি, হ্যাঁ, এটা আমি নিজের চোখেই দেখেছিলাম। তারপরে আজম জিনের আব্বাজান আবারও বলে, হ্যাঁ, এটার জন্য তান্ত্রিক তার উদ্দেশ্য সফল করতে পারেনি, কারণ তারা তোমাদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিল, আর এতে করে তাদের সময় ফুরিয়ে যায়। আর তার জন্য হাসুতান্ত্রিক এখন তোমাদের উপর ভীষণ ক্ষিপ্ত হয়ে আছে। সে তোমাদের মারার জন্য উঠে পড়ে লেগে গিয়েছে। এটা শুনে আমি বলি, এতটা ক্ষিপ্ত হওয়ার মানে কি? তখন আজম জিনের আব্বাজান বলে, কারণ তোমরা তার উদ্দেশ্য সফল করতে দাওনি, এজন্যই মূলত তোমাদের উপর ও ক্ষিপ্ত। এটা শুনে আমি চলে আসতেই যাব, ঠিক তখনই আমার মাথায় একটা প্রশ্ন আসে। তখন আমি দ্রুত আজম জিনের আব্বাজানকে বলি, আচ্ছা, শেষ একটা কথা, কিছু সময় আগে আমার মাথার ভেতরে ঝনঝন আওয়াজ হচ্ছিল কেন? তখন আজম জিনের আব্বাজান বলেন, এটার কারণ হলো আজম জিন তোমার ভেতরে আটকা পড়ে আছে, আর সে তোমার ভেতর থেকে বের হওয়ার জন্য যখনই চেষ্টা করছে, ঠিক তখনই তোমার মাথার ভেতর এমন ঝনঝন আওয়াজটা হচ্ছে। আজগর আলী, আর একটা কথা, তুমি নিজের রাগকে সামাল দিও, কারণ তোমার ভেতরে আজম জিন আছে। তুমি রেগে গেলে কিন্তু সে ভেতরে থেকে তোমাকে আরো বেশি চাপ দেবে, তখন তুমি নিজেই একটা ভয়ঙ্কর দানব হয়ে যাবে। তখন আমি বলি, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। তারপরেও যদি কোনো কারণে আমি অতিরিক্ত রেগে যাই তখন কি হবে? তখন আজম জিনের আব্বাজান বলেন, না আজগর আলী, তুমি এটা করবে না। তুমি যদি এমনটা করো, তাহলে তোমার ইমানি শক্তি আর আজম জিনের শক্তি এক হয়ে যাবে, আর এতে তোমরাও অনেক বড় ধরনের ক্ষতিকর হতে পারো।
তুমি যদি সেই শক্তি নিয়ন্ত্রণ করতে না পারো তাহলে তোমার প্রাণও চলে যেতে পারে। তখন আমি অনেকটা ভয় পেয়ে যাই, তারপরেও বলি, হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে আমি আজম জিনের আব্বাজানকে সালাম দিয়ে সেখান থেকে চলে আসি প্রাসাদের সামনে। তখন আমি দেখি প্রাসাদের সামনে দাঁড়িয়ে থাকা সেই ঘোড়া দুইটি আমাকে দেখে লাফালাফি করছে। আমি এটা দেখে তাদের কাছে গিয়ে তাদের মাথায় হাত বুলিয়ে দেই। হঠাৎ দুইটা ঘোড়ার ভেতর থেকে একটা কথা বলে ওঠে, আমাকে বলে, হুজুর, আমাদের পেছনে থাকা গাড়িতে উঠে বসেন, আমরা আপনাকে নিয়ে যাচ্ছি। এটা শুনে আমি তখন আর এক মুহূর্ত দেরি না করে গাড়িতে উঠে বসি। তখন তারা আমাকে নিয়ে চলে যায় আব্দুর রাজ্জাক কবিরাজের কাছে, মানে আমরা যেখানে ছিলাম। আমি ওখানে গিয়ে দেখি আব্দুর রাজ্জাক কবিরাজ এদিক ওদিক ছোটাছুটি করছে আর কিছু একটা খুঁজছে। আমি এটা দেখে তখন তাকে ডাক দিয়ে বলি, ভাইজান কি হয়েছে, আপনি কি খুঁজছেন? তখন আমি দেখি আমার কথা শুনে আব্দুর রাজ্জাক কবিরাজ অনেকটাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। কিছু সময় তাকিয়ে থাকার পর আব্দুর রাজ্জাক কবিরাজ আমাকে বলে, আজগর আলী, তুমি কই ছিলে এত সময়? আমি তোমাকে এখানে রেখে একটু পাশে গিয়েছিলাম, কিন্তু এসে দেখি তুমি এখানে নেই। তখন আমি বলি, আমি নিজের অজান্তে এই আজম জিনের রাজ্যে চলে গিয়েছিলাম। তার আব্বাজানের সাথে অনেক কিছু ব্যাপারে কথা হয়েছে আর আমি নিজেও অনেক কিছু জানতে পেরেছি। তখন আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, কি বলো আজগর আলী? তখন আমি বলি, হ্যাঁ। তারপরে আমি কথায় কথায় আমি বলি, আচ্ছা সব তো ঠিকই আছে, কিন্তু এখনো সকালের সূর্য বের হচ্ছে না কেন? এত সময়ে তো সকাল হয়ে যাওয়ার কথা। আকাশটা কেমন যেন এখনো মেঘে ছেয়ে আছে। আমার কথা শুনে আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, আজগর আলী, আমিও সেটাই ভাবছি, কিন্তু কিছু বুঝে উঠতে পারছি না। আর আমি এখন অনেকটা ক্লান্ত, একটু ক্ষুধাও লেগেছে। কথা বলতে বলতে আমার হঠাৎ মনে পড়ে রুস্তম জিনের কথা। আমি আর এক মুহূর্ত দেরি না করে আব্দুর রাজ্জাক কবিরাজকে বলি, আপনার ছেলে রুস্তমকে একটু ডাক দেন, তার সাথে কিছু কথা আছে। তখন আব্দুর রাজ্জাক কবিরাজ আমাকে বলে, আজগর আলী, আমার সাথে কি এখন বলা যাবে না? এটা শুনে আমি বলি, এখন যদি আমি আপনার সাথে বলতে যাই তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর আমাদের বেশি দেরি করা ঠিক হবে না। তারপরে আব্দুর রাজ্জাক কবিরাজ আমার কথা শুনে বুঝতে পারলো রুস্তম জিনকে ডাকাটা আসলে খুব জরুরি একটা বিষয়। তাই সে সাথে সাথে চোখ বন্ধ করে রুস্তম জিনকে স্মরণ করলো। কিছু সময় পরে আমাদের নাকে ভেসে আসে একটা মিষ্টি সুঘ্রাণ। আমি তখন আব্দুর রাজ্জাক কবিরাজের মুখের দিকে তাকিয়ে দেখি সে তার চোখ দুটো বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। এমন করে কিছু সময় কেটে গেল। হঠাৎ করে আমি দেখি সেই ঘুটঘুটে অন্ধকারের ভেতর থেকে একটা বেগুনি রঙের আলোক রশ্মি আমাদের দিকে অতি দ্রুত এগিয়ে আসছে। হঠাৎ সেই আলোটা আমাদের সামনে চলে আসে আর লক্ষ্য করি তার ভেতর থেকে একটা বাচ্চা ছেলের রূপ নেয়। বেরিয়ে আসে রুস্তম জিন। আমি তো রুস্তম জিনকে দেখে পুরো অবাক, কারণ রুস্তম জিন এতটা সুন্দর দেখতে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি মন্ত্রমুগ্ধের মতো তার দিকে তাকিয়েছিলাম। আমার নিজের কাছেই এমন একটা মনে হচ্ছিল যেন আমি এর আগে রুস্তম জিনের থেকে সুন্দর কিছু চোখেই দেখিনি। আমাদের অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে রুস্তম জিন আমাদেরকে উদ্দেশ্য করে বলে, আসসালামু আলাইকুম। উত্তরে আমি কিছুটা থতমত খেয়ে বলি, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমি কিছু বলতেই যাব, হঠাৎ আমার পাশ থেকে আব্দুর রাজ্জাক কবিরাজ বলে, বাবা রুস্তম, তুমি এখন কেমন আছো? তারপরে রুস্তম জিন বলে, জি আব্বাজান, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তারপরে আমি বলি, রুস্তম, তুমি আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে? আর আমি আশা রাখি তুমি ঠিক মতোই উত্তর দেবে। আমার কথা শুনে রুস্তম জিন বলে, জি চাচা যান, বলেন কি বলতে চান। আমার যদি উত্তর জানা থাকে
তাহলে আমি নিশ্চয়ই উত্তর দেব। তখন আমি বলি, রুস্তম, তুমি কি আগে থেকে জানতে এই শয়তানগুলো বেশি শক্তিশালী জিনেদেরকে মেরে ফেলার চেষ্টা করে, যাতে করে পরে তারা তাদের পথের কাঁটা না হয়? তখন রুস্তম জিন বলে, চাচা যান, আমি আগে ততটা শিওর ছিলাম না, কিন্তু আমি আন্দাজ করতে পেরেছিলাম। কারণ আমি প্রথম যখন তাদের সামনে অনেক শক্তি দিয়ে গিয়েছিলাম, তখন তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল আমাকে মারার জন্য। কিন্তু হঠাৎ সেই সময় আমার আব্বাজান চলে আসে, আর তারা আমাকে জানে মারতে পারেনি। এটা দেখে আমি কিছুটা সন্দেহ করেছিলাম। তারপরে আজম জিন যখন ওখানে গিয়েছিল ওই শয়তানদের সাথে যুদ্ধ করতে, তখন তাদের পাশে কিন্তু আমিও ছিলাম। কিন্তু তারা আমাকে বাদ দিয়ে আজম জিনকে মারার চেষ্টা করেছিল। এটার কারণ হলো আজম জিন ছিল আমার থেকেও অনেক বেশি শক্তিশালী আর অনেক ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছিল। এই কারণে তারপরেও আমি এই বিষয়টা নিয়ে অনেক ঘাটাঘাটি করি আর বোঝার চেষ্টা করি আসলে তারা কি চায়। একটা সময় বুঝতে পারি আশুতান্ত্রিক হতে চায় জিন সম্রাট। সে চায় তার থেকে বেশি শক্তিশালী জিন এই পৃথিবীতে না থাকুক। আর তারও একটা জিনিস চাই, তার মনে খুব ইচ্ছা আছে, সেটা হলো সে চায় এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না। সে ধীরে ধীরে সব মানুষদের শয়তানের নামে বলি দেবে, আর একটা সময় এই পৃথিবীতে শুধু জিনেরাই থাকবে। আর সেই জিনেদের বাদশা হবে আশুতান্ত্রিক। এসব আমি আগে জানতে পারিনি, কিন্তু এখন পুরোপুরি শিওর আমি। আর আমি এটাও জানতে পেরেছি ওই শয়তানগুলো আমাদের সামনে যেমন একটা একটা করে দেখাচ্ছে, ওরা আসলে একটাই জিন। ওরা এমন ধরনের জিন যারা মানুষ বা কোনো বিপজ্জনক জিনের সামনে আসলে 5 থেকে 6টা জিনের অবয়ব হয়ে আসে, যাতে করে তার সামনে থাকা জিনটা কিছুই বুঝতে না পারে। আর ওদের ভেতর থেকে 1-2টাকে মেরে ফেললেও তাদের কিছুই হবে না। কারণ যদি তাদের প্রাণে মারতে হয় তাহলে ওদের সব কয়টাকে একেবারে মারতে হবে। আর এটা কখনোই সম্ভব না, কারণ ওরা যখন একসাথে হবে তখন তারা হয়ে উঠবে মহাশক্তিশালী এক ভয়ঙ্কর জিন। আজকর চাচা, দেখলেন না ওরা একসাথে হওয়ার পর আজম জিন ওর আক্রমণ করেছিল, কিন্তু তাদের কিছুই হলো না। কিন্তু তারা যদি একটা একটা করে থাকতো তাহলে সেই দিন কিছু একটা হতো, কিন্তু ওরা মারা যেত না। রুস্তম জিনের কথা শুনে আমি তো অবাক। সাথে আমি দেখি আমার পাশে থাকা আব্দুর রাজ্জাক কবিরাজও অবাক হয়ে তাকিয়ে আছে। তখন রুস্তম জিন আবারও বলে, আমি এই কারণেই 2বার ওই শয়তানদের সামনে গিয়ে নিজেকে দুর্বল করে তাদের সামনে পরিচয় দিয়েছি। আসলে আমি তাদের সম্পর্কে কিছুটা জানতে চেয়েছিলাম। আর হ্যাঁ, আজম জিন কিন্তু শেষবার এই বিষয়টা বুঝতে পেরেছিল, কিন্তু তখন তার মাথা গরম হওয়ার কারণে সে নিজের রাগ ধরে রাখতে না পেরে ওই শয়তানদের উপর আক্রমণ করে বসে।
আর এখন আমি আর একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছি, সেটা হলো ওই শয়তান আমাদের শক্তি সম্পর্কে জানার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি কোনো শক্তি ব্যবহার না করার কারণে ওরা কেউ আমার শক্তি সম্পর্কে জানতে পারেনি। কিন্তু আজম জিনের বিষয়ে একটু হলেও জানতে পেরেছে, কারণ সে তার শক্তিশালী একটা অস্ত্র তাদের সামনে নিয়ে এসেছিল। এসব কথা শুনে আমি ভাবি আর বলি, আমি কি এসব ঠিক শুনছি? যদি এইগুলো সত্যি হয়ে থাকে তাহলে এখন আমাদের কি করা উচিত? আমাদের হাতে তো এখন কিছুই নেই, তাহলে আমরা কি হার মেনে নেব? আমার কথা শুনে রুস্তম জিন বলে, চাচা, আপনি এটা কি বলছেন? আমি রুস্তম এখনো বেঁচে আছি, আর আমি বেঁচে থাকতে ওই হাসতান্ত্রিককে এই যুদ্ধে জয়ী হতে দেব না। আর একটা কথা, আল্লাহ তো আছেন, তিনি নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। রুস্তম জিনের কথা শুনে আমি চুপ হয়ে যাই, আর কিছু সময় পরে আমার চোখটা বন্ধ করি। তারপরে দেখি আমার চোখের সামনে আমার মায়ের মুখটা ভেসে উঠছে। তারপরে আমি দেখি আমার মা বলছে, বাবা আজগর, কোনো শয়তানের সামনে নিজের মাথা কখনোই নিচু করবে না। নিচু করতে হলে আল্লাহর সামনে নিচু করো। আর সব সময় মনে রাখবে, শয়তান যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহর শক্তির কাছে সেটা কিছুই না। তুমি এত সহজে হার মেনে নিও না। আল্লাহর রহমত তোমার উপরে আছে, আর সাথে আছে তোমার মায়ের দোয়া। তুমি হাসতে হাসতে পুরো পৃথিবী জয় করে নিতে পারবে। আল্লাহ সর্বদা সাথে আছেন ইনশাআল্লাহ। এটা দেখার পরে সাথে সাথে আমি আমার চোখটা খুলে ফেলি। আর তখন আমি মনে মনে ভাবি, এই কথাগুলো তো আমার মা আমাকে ছোটবেলায় বলতো। সে সময় পাশ থেকে আব্দুর রাজ্জাক কবিরাজ আমাকে বলে, কি হলো আজগর আলী, তুমি এমন চমকে উঠলে কেন? তখন আমি রুস্তম জিন এবং আব্দুর রাজ্জাক কবিরাজকে উদ্দেশ্য করে বলি, না, আমাদের তো এত সহজে হেরে গেলে চলবে না। আমি কোনো শয়তানকে ভয় পাই না। একটা কথা আপনারা মনে রাখবেন, আল্লাহ আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই শয়তানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তখন রুস্তম জিন বলে, হ্যাঁ চাচা, ঠিক বলেছেন, এবার ওই শয়তানেরা বুঝবে। সাথে সাথে আমি বলি, রুস্তম, তুমি কি পারবে আজম জিনকে আমার ভেতর থেকে বের করতে? সে আমার ভেতরে বন্দী হয়ে আছে। তখন রুস্তম জিন বলে, আল্লাহ চাইলে আমি অবশ্যই পারবো, কিন্তু এটা বলে রুস্তম চুপ হয়ে যায়। তখন আমি বলি, কিন্তু কি? তারপর রুস্তম জিন বলে, এটা করতে অনেক সময় লেগে যাবে। ততক্ষণে হয়তো ওই হাসতান্ত্রিক এই গ্রামের মানুষদের বলি দিয়ে দেবে, আর মহাশক্তিধর জিনতান্ত্রিক হয়ে যাবে। এটা শুনে আমি বলি, কিন্তু এখনো তো একদিনও পার হলো না, তাহলে অমাবস্যা আসবে কি করে? আর এখন কি একদিন বাদে একদিন অমাবস্যা হচ্ছে নাকি? তখন রুস্তম জিন বলে, চাচা, আপনি যেটা দেখছেন এখানে সেটা হচ্ছে না। আজ প্রায় 25 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা বুঝতে পারছেন না। এটারও একটা কারণ আছে, সেটা হলো ওই হাসতান্ত্রিক আমাদের এই পুরো এরিয়া মায়াজাল দিয়ে রেখেছে। আর সেটার জন্য আপনারা দেখছেন এখনো একদিনও পার হয়নি। আমি যেহেতু আমাদের রাজ্যে ছিলাম, তাই সব কিছু বুঝতে পেরেছি। এখানে থাকলে সেটা পারতাম না।
তখন আমি আবারও আমার চোখ বন্ধ করে আজম জিনের আব্বাজানকে স্মরণ করি। সাথে সাথে একটা সিংহের মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। আমি দেখি পুরো মুখটা লাল হয়ে আছে, পুরো যেন রক্তের মতো লাল। তখন সে ভয়ঙ্কর কণ্ঠে আমাকে উদ্দেশ্য করে বলে, আসগর আলী, রুস্তম জিন তোমার সাথে যা কিছু বলেছে সব সত্যি, আর তুমি ভয় পেও না। তোমরা শ্মশানের ওখানে যাও, আর ওখানে গিয়ে আমাকে স্মরণ করবে। আমি সময় মতো হাজির হয়ে যাব ইনশাল্লাহ। তখন আমি বুঝতে পারি এটা আজম জিনের আব্বাজান। আসলে আজম জিনের আব্বাজানের মুখটা আমি এর আগে কখনোই এতটা কাছ থেকে দেখিনি। তারপরে আমি বলি, আপনি বলছেন আমরা যাব, কিন্তু আজম জিনের কি হবে? তাকে কি এখন মুক্ত করা সম্ভব না? আর সে যদি এখানে না থাকে তাহলে তো ওই শয়তানদের সাথে আমরা কিছুতেই পেরে উঠব না। তখন আজম জিনের আব্বাজান বলে, সেটা আমি জানি, আর তার জন্য একটা বুদ্ধি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসগর আলী, তুমি কখনোই ভুলে যেও না, আমার ছেলে আজম তোমার ভেতরেই আছে, সে কিছু একটা করবে। এটা বলে আজম জিনের আব্বাজান আমার হাতে একটা ফল দিয়ে বলে, আসগর আলী, এটা তুমি খেয়ে নাও, সঠিক সময় প্রয়োজন হবে। এটা শুনে আমি কিছুই বুঝতে পারলাম না, আর মনে মনে বললাম, এই ফলের ভেতরে কি এমন থাকতে পারে যেটা খেলে আমার বিপদে কাজে লাগবে? সাথে সাথে আজম জিনের আব্বাজান বলে, আসগর আলী, তুমি এখন অনেক ছোট, তুমি বুঝবে না। এটা তোমার কাছে অতি সাধারণ ফল মনে হলেও এটা সাধারণ কোনো ফল না, খেয়ে নাও। এটা বলে আমার সামনে থেকে সে চলে যায়। তারপরেই আমি ফলটা আমার মুখের ভেতরে পুরে নেই। সাথে সাথে আমি অনুভব করি আমার বুকের ভেতরটা অনেক হালকা লাগছে, আর তার সাথে শরীরের ভেতরে কেমন যেন একটা অন্যরকম অনুভূতি হতে থাকে। কিছু সময় পরে আমি আমার চোখটা খুলে ফেলি। আমি চোখ খুলে দেখি আমার সামনে থাকা আব্দুর রাজ্জাক কবিরাজ এবং রুস্তম জিন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এটা দেখে আমি বলি, আর দেরি করা যাবে না, চলেন আমরা রওনা হই। তারপরে আব্দুর রাজ্জাক কবিরাজ আমার পেছনে পেছনে আসতে লাগলো। তখন আমার চোখ যায় রুস্তম জিনের দিকে। আমি দেখি রুস্তম জিন তখনও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এটা আমি দেখে তারপর রুস্তম জিনকে বলি, রুস্তম, তুমি কি যাবে না? তখন রুস্তম জিন বলে, আপনারা এগিয়ে যান, ওখানে গিয়ে ডাকলেই আমি চলে আসব। এটা শুনে আমি বলি, আচ্ছা ঠিক আছে, তুমি চলে এসো, আমরা তাহলে যাচ্ছি। আজ কিন্তু সবকিছু শেষ করতে হবে। তখন রুস্তম জিন বলে, ইনশাআল্লাহ। এটা বলার সাথে সাথে একটা বটকা বিশ্রী গন্ধ এসে আমাদের নাকে লাগে। সাথে সাথে রুস্তম জিন বলে, আসগর চাচা, আব্বাজানকে নিয়ে আপনি কিছুটা পিছিয়ে যান। এখানে কিছু শয়তানের অস্তিত্ব আমি বুঝতে পারছি, এদেরকে আমি দেখে নিচ্ছি। সাথে সাথে অনেকগুলো পিশাচ ঝোপঝাড় ভেদ করে আমাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন রুস্তম জিন একটা ভয়ঙ্কর রূপে আসে। তখন সেই রুস্তম জিনের পিঠ দিয়ে দুইটা ডানা বের হয়ে গেল, অনেক বড় বড় ডানা। তার মাথায় যেন দুইটা শিং গজালো, শিং দুটোর দিয়ে যেন দাউ দাউ করে আগুন জ্বলছিল, আর তার দেহটা যেন নিমিষেই পাহাড়ের মতো বড় হয়ে গেল, আর তার চোখ দুইটা দিয়ে যেন আগুন বেরিয়ে আসছে। রুস্তম জিনের এই ভয়ঙ্কর রূপ দেখে সেখানের পিশাচ জিনগুলো কিছুটা পিছিয়ে যায়। তখন রুস্তম জিন ভয়ঙ্কর এক কণ্ঠে চিৎকার করে বলতে থাকে, আয় শয়তানের পূজারীরা, আয়, আজ তোদের কাউকেই বেঁচে ফিরতে দেব না এখান থেকে। আজ তোরা বুঝবি রুস্তম কে। সাথে
সাথে সাথে রুস্তম জিন আর সেই পিশাচ জিনদের মধ্যে ভয়ঙ্কর এক যুদ্ধ শুরু হয়ে যায়। রুস্তম জিন যেন তাদেরকে কচু কাটার মতন কাটতে থাকে। কিছু সময়ের ভেতরে সব কয়টা জিনকেই মেরে ফেলে। তারপর তার স্বাভাবিক রূপে এসে বলতে লাগলো, আপনারা সাবধানে যান ওখানে, আমি আমার একটা বন্ধুকে নিয়ে আসছি। তখন রুস্তম জিনকে আমি বলি, রুস্তম, তোমার বন্ধুকে? উত্তরে রুস্তম জিন সাধারণ মানুষের কণ্ঠে বলে, ইসাক জিন। সে আসলেই বুঝতে পারবেন, তার একটা বিশেষ শক্তি আছে, সেটাও দেখে নিন। এটা বলে রুস্তম জিন আমাদের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরে আবারও আমরা হাঁটা ধরি শ্মশানের উদ্দেশ্যে। আর অনেকটা সময় হাঁটার পরে আমরা গিয়ে পৌঁছাই সেই শ্মশানের পাশে। আমরা শ্মশানের পাশে যেতেই আটকে উঠি, কেননা শ্মশানের পাশে যেতেই আমাদের নাকে আবারও ভেসে আসে সেই বটকা গন্ধটা। আব্দুর রাজ্জাক কবিরাজ এবং সাথে আমারও পেট থেকে যেন তখন নাড়ি বুড়ি বেরিয়ে আসবে এমন একটা অবস্থা হয়েছিল। সাথে সাথে আবারও আমাদের কানে আসে একটা ভয়ঙ্কর কণ্ঠ। কেউ যেন আমাদের দিকে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলছে, এই কুত্তার বাচ্চা, তোরা তাহলে শেষমেশ এখানে এসেছিস। আমি বুঝতে পেরেছি তোদের মরণের শখ হয়েছে। কোনো সমস্যা নেই, এবার তোদের মরার ইচ্ছাটা আমি পূরণ করে দেব। আমি তোদের এবার আমার নিজের হাতে মৃত্যু উপহার দেব। এটা শুনে আমি বুঝতে পারি শয়তানগুলো আমাদের দেখে ফেলেছে। তখন আমি আমার পাশে থাকা আব্দুর রাজ্জাক কবিরাজকে উদ্দেশ্য করে বলি, আপনি কি প্রস্তুত? তখন সে বলে, আমি পুরোপুরি প্রস্তুত। এটা বলার সাথে সাথে আমরা শ্মশানের ভেতরে গিয়ে দুইটা বড় বড় গোল বৃত্ত কেটে তার ভিতরে বসে উচ্চ কণ্ঠে দোয়া দরুদ পড়তে শুরু করি। সাথে সাথে আমাদের সামনে তাকিয়ে দেখি একটা না দুইটা না, যেন সেই শয়তানের ভেতরে বা বলতে পারেন আমাদের সামনে পেছনে হাজার হাজার শয়তান দাঁড়িয়ে আছে। তারা ঠিক দানবের আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। আর সত্যি বলতে সব কয়টা শয়তানকে দেখে প্রচন্ড রাগী মনে হচ্ছিল। আর সবাই তখন আমাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কি ভয়ানক সেই দৃষ্টি! রীতিমতো আমার নিজেরও কলিজার পানি শুকিয়ে গিয়েছিল দানবগুলোকে দেখে। কিছু সময়ের ভেতরে তাদের চোখ থেকে যেন আগুন বের হতে শুরু করলো। তারপরে তারা সবাই এক জোরে চিৎকার করলো। এতটা ভয়ঙ্কর জোরে চিৎকার করেছিল, সেই চিৎকার আর একটু হলে আমাদের কান ফেটে যেন রক্ত বেরিয়ে আসছিল। সাথে সাথে আমি আমার কানে হাত দিয়ে ফেলি। আর তখন আমার চোখ যায় আব্দুর রাজ্জাক কবিরাজের দিকে। দেখি ইতিমধ্যে তার দুই কান দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে আমি আর দেরি না করে সাথে সাথে আব্দুর রাজ্জাক কবিরাজকে বলি, ডাকেন রুস্তম জিনকে, আমাদের বোধহয় আর দেরি করাটা ঠিক হবে না। আমার কথা শুনে আব্দুর রাজ্জাক কবিরাজ আর এক মুহূর্ত দেরি না করে তার চোখ বন্ধ করে রুস্তম জিনকে স্মরণ করলো। তখন শয়তানগুলো আমাদেরকে দেখে অনেক হাসতে লাগলো আর বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা, তোরা আগের বার বেঁচে গিয়েছিস, কিন্তু এবার আর বাঁচতে পারবি না। এবার আর তোদের কাউকেই ছাড়বো না। আগে তো একটাকে মেরে ফেলেছি, এবার তোদের সহ তোদের সাথে থাকা যত জিন আছে সব কটাকেই মেরে ফেলবো। ডাক দেখি তোদের কাছে কতগুলা জিন আছে দেখি। শয়তানগুলোর কথা শুনে আমি তখন বলি, পাগলের সুখ মনে মনে, শয়তান তুই কি ভেবেছিস আজম জিনকে মারতে পেরেছিস? আরে বোকা জিন, আজম জিন কোনো সাধারণ জিন না। আর এটা তোদের মতো মূর্খ জিনেরা বুঝবে না। তোরা তাকে মারতে পারবি না কখনো।
আজম জিন যে কি সেটা তোদের ধারণার বাইরে। আর একটা কথা শুনে রাখ, আজম জিনের অস্তিত্ব তোদের মতো মূর্খ জিনেরা কখনোই মুছতে পারবে না। আমার কথাগুলো শুনে শয়তানগুলো আরো জোরে জোরে হাসতে লাগলো। কি সেই ভয়ঙ্কর হাসি! তখন যেন তাদের হাসিতে পুরো শ্মশান ঘাটটা কেঁপে কেঁপে উঠছিল। সাথে সাথে আমাদের নাকে আসে একটা মিষ্টি সুঘ্রাণ, আর সেই সাথে আমাদের শরীরে আসে একটা শীতল বাতাস। তারপর আমাদের পায়ের নিচের মাটিগুলো যেন কাঁপতে শুরু করলো। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো শয়তানগুলো এমন করছে, কিন্তু না, আমাদের ধারণা ভুল ছিল। কিছু সময় পরে বুঝতে পেরেছিলাম এটা। হঠাৎ আমার পাশ থেকে আব্দুর রাজ্জাক কবিরাজ চিৎকার করে বলতে শুরু করলো, আমার ছেলে রুস্তম আবারও আসছে। তখন আমি বুঝতে পারি সেখানে রুস্তম জিন আসছে। সাথে সাথে আমি আকাশের দিকে তাকিয়ে দেখি একটা বেগুনি রঙের আলোক রশ্মি অতি দ্রুত শ্মশানের ভেতরে আসছে। আমি দেখেই বুঝতে পেরেছিলাম এটা রুস্তম জিন। কিছু সময়ের ভেতরেই রুস্তম জিন শয়তানগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে। তারপর আমি দেখি ওখানে থাকা 10-15টা জিনের ঘাড় থেকে মাথাটা আলাদা করে মাটিতে ফেলে দেয়। একটা সময় রুস্তম জিন একটা ভয়ঙ্কর দানবের আকৃতি নিয়ে মাটিতে পা রাখলো, আর তখন যেন মাটি থরথর করে কেঁপে উঠল। তারপর আবারও ঠিক একইভাবে আরো একটা ভয়ঙ্কর জিনের আবির্ভাব হয়। কিন্তু এটা কেমন জিন? মানুষের মতোই দেখতে, কিন্তু তার দেহটা অনেক বড়। তারপরে আমি আরো একটা বিষয় খুব ভালো করে খেয়াল করি, সেটা হলো তার গায়ে একটা চাদর জড়ানো। চাদরের রংটা অনেকটা ধূসর কালো রঙের। আমি প্রথমে দেখে বুঝতেই পারিনি এই চাদরটা কি কাজে লাগে, কিন্তু পরে বুঝেছি এটা তার একটা ভয়ঙ্কর অস্ত্র। তারপরে আমি এক মুহূর্ত দেরি না করে আকাশের দিকে তাকিয়ে স্মরণ করি আজম জিনের আব্বাজানকে। তারপর আমি দেখতে পাই আমাদের চারপাশে অনেক বাতাস হচ্ছে, যে বাতাসে যেন চারদিকটা লন্ডভন্ড করে দেবে। আমাদের পাশে থাকা গাছগাছালিগুলো উড়ে চলে যেতে শুরু করলো। এত সব ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি আজগর আলী নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম আমাদের এখানে হয়তো ইবলিশ শয়তান আসছে। হঠাৎ পরিবেশটা শান্ত হয়ে গেল। শয়তানগুলো এদিক ওদিক তাকাতাকি করতে লাগলো। আমি নিজেও এদিক ওদিক তাকাচ্ছিলাম, কারণ আমি এত ভয়াবহ জ্বর আগে কখনোই দেখিনি। তখন আমার পাশে বসে থাকা আব্দুর রাজ্জাক কবিরাজ আমাকে বলে, আজগর আলী, এটা কি হচ্ছে? এখানে কি ভয়ঙ্কর কোনো শয়তান আসছে নাকি? আমি কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকি আর মনে মনে দোয়া পড়তে থাকি। তখন আমি দেখছিলাম সেখানে থাকা সকল শয়তান জিন এবং রুস্তম জিন, তার সাথে থাকা আরেকটা জিন এবং আব্দুর রাজ্জাক কবিরাজ, সবার চোখে ছিল একটা ভয়ের ছাপ। হঠাৎ আমার চোখ যায় আকাশের দিকে। আমি সেদিকে তাকিয়ে দেখি পুরো আকাশটা যেন নীল নীল হয়ে আছে। আগের সেই কালো আকাশটা যেন এখন পুরো নীল রঙের হয়ে গেল। এটা দেখে আমি মনে মনে ভাবলাম, আরে এমনটা তো আজম জিন আসলে হতো। তাহলে কি এখানে সত্যি আজম জিনের আব্বাজান আসছে? সাথে সাথে আকাশের নীল রংগুলো যেন একটা ধোঁয়ার পাক সৃষ্টি করতে লাগলো। এসব দেখে ওখানে থাকা শয়তান জিনগুলো বেশ ভয় পেয়ে গেল। তারপরে আমি দেখি সেই নীল রঙের পাক সৃষ্টি হওয়ার ভেতর থেকে একটা বিশাল দেহী দানব বেরিয়ে আসছে। দানবটা দেখতে অনেকটা এমন ছিল। তার মাথায় লম্বা লম্বা সাদা চুল, তার মুখে ছিল বড় বড় সাদা দাড়ি, হাতে একটি তলোয়ার, আর তলোয়ারটা দিয়ে আগুন বের হচ্ছিল। আর তার দেহটার কথা কি বলবো, আগুনের লাভা যেন ছিটিয়ে ছিটিয়ে পড়ছিল। আর তার মাথাটা ছিল ঠিক সিংহের মতো। এটা দেখে আমি বুঝতে পারি এটা আজম জিনের আব্বাজান। যখন আজম জিনের আব্বাজান মাটিতে এসে তার পা মাটিতে রাখলো, সাথে সাথে মাটি যেন টলমল টলমল করতে শুরু করলো। আমার নিজেও মাথাটা কেমন ঘুরতে শুরু করলো। আর তারপরে আমি দেখি আমার আশেপাশের সবকিছু যেন নীল হয়ে গিয়েছে। কিছু সময় পরে সবকিছু স্বাভাবিক, কোথাও কোনো শব্দ নেই, সব যেন নিশ্চুপ হয়ে আছে।
এখন তো নীল রংটাও অনেকটা কমে এসেছে। আমি তখন দেখি আমাদের চারপাশে যেই শয়তানগুলো ছিল তারা যেন এদিক ওদিক ছিটকে গিয়ে পড়ে আছে। কিছু সময় পরে শয়তানগুলো আবারও এক জায়গায় দাঁড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, এই, তুই আবার কে? তোকে তো চিনলাম না, আর তোকে এর আগে কখনো দেখেছি বলেও তো মনে হয় না। কে তুই? তখন আজম জিনের আব্বাজান চিৎকার করে ভয়ঙ্কর কণ্ঠে বলতে শুরু করলো, আমি কে? আমি কে একটু পরেই চিনতে পারবি। এখন তোদের সাথে বেশি কথা বলার সময় নেই। আগে তোদেরকে মারি, তারপরে বুঝতে পারবি আমি কে। এটা বলেই আজম জিনের আব্বাজান সহ রুস্তম জিন, তার সাথে থাকা আর একটা নতুন জিন, তারা সবাই শয়তানগুলোর উপর ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথে সেখানে অনেক বড়সড় যুদ্ধ লেগে গেল। রুস্তম জিন তখন তার সব থেকে ভয়ঙ্কর রূপ নিয়েছিল। রুস্তম জিনের এই ভয়ঙ্কর রূপ দেখে আমি আজগর আলী নিজেও কথা বলতে পারছিলাম না, আমার গলা শুকিয়ে আসছিল। সাথে সাথে রুস্তম জিনের সাথে থাকা নতুন জিনটা তার ভয়ঙ্কর রূপে চলে আসলো। তখন আমি দেখি তার গায়ে থাকা চাদরটা বিশাল বড় হয়ে গিয়েছে। তারপর আমি রুস্তম জিনের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকি, রুস্তম জিন যে এতটা ভয়ঙ্কর শক্তিশালী জিন, এটা আমি আগে কখনোই বুঝতে পারিনি। আমি কল্পনাও করতে পারিনি যে এতটা ভয়ঙ্কর জিন রুস্তম। সাথে সাথে রুস্তম জিন যেন একটা করে দানবকে ধরে নিমিষেই মেরে ফেলতে শুরু করলো। আর ওদিকে আজম জিনের আব্বাজান চিৎকার করে তার মুখ থেকে লাল রঙের ধোঁয়ার কুণ্ডলী বের করে, আর এর মধ্যে শয়তানগুলোকে মেরে ফেলতে শুরু করলো। ওই লাল রঙের ধোঁয়ার কুণ্ডলী যেই শয়তানের গায়ে লাগছে সেই শয়তান সেখানেই ছটফট করে মরে যাচ্ছে। আর ওইদিকে দেখি নতুন জিনটা তার গায়ে থাকা সেই বিশাল চাদরটা দিয়ে 10-12টা করে শয়তান জিনকে নিমিষেই পেঁচিয়ে মেরে ফেলছে। আমি ওই নতুন জিনটাকে দেখে বেশ অবাক হয়ে যাচ্ছিলাম, কারণ আমি এর আগে কখনোই এমন জিন দেখিনি। এটা কেমন জিন? তার ভয়ঙ্কর রূপ নেওয়ার সাথে সাথে তার শরীরে একটা চাদর চলে এসেছিল। এটা আমি দেখেছিলাম, কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে তার ওই চাদরটা তার সব থেকে বড় হাতিয়ার। এমন করে প্রায় 40 মিনিটের মতো ভয়াবহ সেই ভয়ঙ্কর যুদ্ধ চলল। একটা সময় আজম জিনের আব্বাজান সহ রুস্তম জিন আর তাদের সাথে থাকা নতুন জিনটা সব শয়তান জিনেদেরকে মেরে ছিন্ন ভিন্ন দেহগুলো যেন মাটিতে ফেলে রাখলো। আর আমি সহ আব্দুর রাজ্জাক কবিরাজ গোলবৃত্তর ভেতরে বসে বসে সব দেখছিলাম। তখনও জোরে জোরে দোয়া পড়ছিলাম। তারপর আমি রুস্তম জিনের দিকে তাকিয়ে দেখি সে এখনো রাগে ফুঁসছে, যেন এখনো তার রাগ কমেনি। আমি ভেবেছিলাম সবকিছু মনে হয় শেষ, কারণ আমার চোখের সামনে সব শয়তানদের মৃতদেহ পড়েছিল। আমি এইসব ভাবছিলাম, হঠাৎ আমাদের মাথার উপরে আকাশটা আবারও কালো হতে শুরু করলো। নিমিষেই যেন পুরো আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। তারপর আমরা একটা অট্টহাসির শব্দ শুনতে পাই। কেউ যেন চিৎকার করে ভয়ঙ্কর কণ্ঠে বলছে, তোরা ওখান থেকে কোথাও যাবি না, আমি আসছি, আমি আসছি। খেলা তো এবার শুরু হবে। এত সময় তো আমার অনুসারী জিনেদের সাথে যুদ্ধ করেছিস, এবার এবার আসল খেলা শুরু হবে। সাথে সাথে শ্মশান ঘাটের মাটি ফেটে আমাদের সামনে চলে আসলো 6টা ভয়ঙ্কর শয়তান। প্রত্যেকটা ছিল দানবের আকৃতি নিয়ে। আব্দুর রাজ্জাক কবিরাজ তখন চিৎকার করে বলল, রুস্তম, আজ ওদের একটাকেও ছাড়বে না। এই শয়তানগুলোকে মারতে পারলে এই খেলা শেষ হবে। তখন শয়তানগুলো আবারও হাসতে হাসতে বলল, তোরা আমাদেরকে মারবি? কথাটা শুনে কেমন যেন হাসি পাচ্ছে। আজ আমরা যেটা বলবো
সেটাই হবে। আর আজ আমাদের হাতেই তোদের মৃত্যু লেখা আছে। আজ আর কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে তোদেরকে। আয় দেখি তোরা কতটা শক্তিশালী। এটা বলার সাথে সাথে শুরু হয়ে গেল রুস্তম জিন, নতুন জিন, এমনকি আজম জিনের আব্বাজানের সাথে শয়তানগুলোর তুমুল যুদ্ধ। অনেকটা সময় কেটে গেল, কিন্তু শয়তানগুলোর তো কিছুই হচ্ছে না। একটা সময় আমি দেখি নতুন জিনটা শয়তান জিনদের একটার গলায় খুব শক্ত করে তার চাদর দিয়ে পেঁচিয়ে ধরেছে, কিন্তু শয়তান জিনটা সাথে সাথে তার শরীরটা আরো অনেক বড় করে নতুন জিনটাকে খুব জোরে বুকে একটা আঘাত করে। সাথে সাথে আমি দেখি নতুন সেই জিনটা অনেক দূরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ছে। দেখে মনে হচ্ছিল যেন তার শরীরের সব শক্তি শেষ। তারপরে সে অনেক চেষ্টা করে উঠে দাঁড়ানোর, কিন্তু না, সে অনেক বেশি আঘাত পাওয়ার কারণে আর সেখান থেকে উঠতে পারে না। তারপর আমি রুস্তম জিনের দিকে তাকিয়ে দেখি রুস্তম জিন তখনও শয়তানগুলোকে একের পর এক আঘাত করছে। এবার শয়তানগুলোকে দেখে মনে হচ্ছিল তারা অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল। আর ওদিকে আজম জিনের আব্বাজান তখনও তার মুখ থেকে আগুন বের করে শয়তানগুলোর দিকে দিচ্ছিল। আর তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু ওদিকে তার মুখ থেকে বের হওয়া আগুন যেন শয়তানগুলোর কিছুই করতে পারছিল না। তারপরে আমি এমন একটা জিনিস দেখি যেটা দেখার পর আমার মাথাটা ঘুরে যায়, আর আমার মাথাটা প্রচন্ড গরম হয়ে যায়। আর তারপরে যেটা হওয়ার সেটাই হয়। তাহলে শোনেন কি হয়েছিল। আমি দেখি রুস্তম জিন তার সর্বশক্তি দিয়ে শয়তানদের আঘাত করছে, আর তাতে শয়তানগুলো মারাও যাচ্ছে। কিন্তু একই, যে শয়তানটা মারা যাচ্ছে সে কিছুক্ষণ পর আবারও ফিরে আসছে, যেন কোনো কিছুই হচ্ছে না তাদের। তারা যেন আগের থেকেও আরো বেশি শক্তিশালী হয়ে ফিরে আসছে। এমন দৃশ্য দেখে হঠাৎ আমার প্রচন্ড রাগ হয়ে যায়। আর এটা আজম জিনের আব্বাজান আমার দিকে তাকিয়ে বুঝতে পেরেছিল। তখন আজম জিনের আব্বাজান আমাকে উদ্দেশ্য করে বলে, আসগর আলী, তুমি এবার তোমার বন্ধুকে তোমার ভেতর থেকে বের করো। সাথে সাথে আমি আমার চোখটা বন্ধ করে ফেলি আর আজম জিনকে স্মরণ করি। সে সময় আমি একটা আওয়াজ শুনতে পাই আমার মাথার ভেতরে, ঝনঝন ঝনঝন ঝনঝন। সাথে সাথে আমার দেহটা যেন অনেকটাই বড় হয়ে যায়। তারপরে আমার সারা শরীর থেকে নীল ধোঁয়া বের হতে শুরু করে। আমি তখন বুঝতে পারি আজম জিন আমার ভেতর থেকে অনেক চাপ দিচ্ছে, আর তার শক্তি আমার ভেতরে জাগ্রত করার চেষ্টা করছে। তাই হয়তো এমনটা হচ্ছে। সাথে সাথে আমি আর একটা জিনিস খেয়াল করি। আমি দেখি আমার গা থেকে বের হওয়া সেই নীল রঙের ধোঁয়াগুলো নিমিষেই পুরো শ্মশান ঘাটটাকে ঘিরে ফেলেছে। তখন আবার চারদিকে নীল আর নীল, শুধু নীল হয়ে গেল। তখন আমি একটা চিৎকার শুনতে পাই, যেন কেউ ভয়ঙ্কর কণ্ঠে বলছে, আজম জিন তার শক্তি এবার তার বন্ধুর ভেতরে প্রকাশ করছে। এবার দেখা যাবে তোদের বাপ ইবলিশ তোদের কি করে বাঁচায়। আমি বুঝতে পারলাম এটা আজম জিনের আব্বাজান। তারপরে আমি জোরে একটা চিৎকার করে উঠি। আসলে আমি সেই চিৎকারটা ইচ্ছে করে করিনি, আমার ভেতর থেকে আজম জিন করেছিল। আর সেই চিৎকারের আওয়াজে আবার পুরো শ্মশান ঘাটটা থরথর করে কাঁপতে শুরু করলো। কিছু সময় পর সবকিছু স্বাভাবিক। শ্মশানের পাশ থেকে নীল রঙের ধোঁয়াগুলো যেন সরে যেতে শুরু করলো, কিন্তু তখনও আমার শরীর দিয়ে সেই ধোঁয়াটা বের হচ্ছিল। কিছু সময় পরে আজম জিনের আব্বাজান আমার দিকে তাকিয়ে বলে, আসগর আলী, এবার তুমি তোমার খেলা দেখাও। সত্যি বলতে আমার ভেতর তখন অনেক সাহস চলে এসেছিল। এক পা দুই পা করতে করতে একটা সময় শয়তানগুলো আমার সামনে চলে আসে। আমি একটা করে পা ফেলছিলাম, আর আমার পায়ের ধাক্কাতে আমার পায়ের নিচের মাটি কাঁপাকাঁপি করছিল।
শয়তানগুলোর সামনে যেতেই আমি নিজের শরীরটা অনেক বড় করে নিই। তখন আমাকে শয়তানগুলোর থেকেও বড় লাগছিল। সাথে সাথে আমি দেখি শয়তান জিন 6টা আবারও একজনের ভেতরে আরেকজন প্রবেশ করে একটা সময় অনেক বড় হয়ে যায়। তখন সেই শয়তানকে দেখতে একটা ভয়ঙ্কর দানব মনে হচ্ছিল। তখন আমি যেন ছিলাম তাদের হাঁটুর নিচে। তখন শয়তানটা আমাকে বলে, এই জানোয়ারের বাচ্চা, এবার তোর কি হবে? এবার তোকে জান মেরে দেব, আর কেউ বাঁচাতে আসবে না। এটা শুনে আমার আরো বেশি রাগ হয়ে যায়। সাথে সাথে আমি তার পাটা ধরে একটা আছাড় দেই মাটিতে। আমি নিজেও জানি না আমার গায়ে এতটা শক্তি তখন কি করে এসেছিল। তারপর পরেই আবারও একবার তুলে আছাড় দেই শয়তানটাকে। আর সেই আছাড় খেয়ে শয়তানটা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর বলে, এই এই এটা তুই করতে পারিস না, না না। তখন আমার পাশ থেকে রুস্তম জিন বলে, চাচা, এটাই সময় শয়তানটাকে আকাশের দিকে ছুঁড়ে মারেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। এটা শুনে আমি দেরি না করে শয়তানটাকে আকাশে ছুঁড়ে মারি। সাথে সাথে আমি রুস্তম জিনের দিকে তাকিয়ে দেখি রুস্তম জিনের হাতে একটা বিশাল তলোয়ার। আরো দেখি তার পিছনের দিক থেকে 2টা ডানা বেরিয়ে আসছে, বিশাল বিশাল সেই ডানাগুলো। সাথে সাথে রুস্তম জিন আকাশে উঠে শয়তানটার মাথা থেকে ঘাড়টা আলাদা করে দিল। আর তারপরে দেখি আজম জিনের আব্বাজান নিচে থেকে তার মুখ থেকে আগুনের লাভা শয়তানটার শরীরে মারে। সাথে সাথে শয়তানটা শূন্যের উপরেই ঠাস করে ফেটে যায়, আর এমন করেই শয়তানটা তখন মারা যায়। আর হ্যাঁ, অনেক কষ্টের পর ঠিক এভাবেই শয়তানটার খেলা শেষ হয়ে যায়। তারপরে আমরা সবাই খুশি মনে চলে আসি আগের সেই স্থানে। তারপরে আমি জানতে পারি রুস্তম জিন তার যে বন্ধু ইসাক, ওই যে ওই চাদর পরিহিত জিনটা, শয়তানটার আঘাতে ইসাক জিন বেশ অনেকটাই অসুস্থ হয়েছিল। একটা সময় আবারও সে ঠিক হয়ে যায়। যাই হোক, আবারও ঘটনায় ফিরি। শয়তানটাকে মেরে আমরা একটা স্থানে আসি। ওখানে এসে রুস্তম জিন আমাকে বলে, চাচা, আজম জিনকে আপনার ভেতর থেকে বের করার সময় হয়েছে। তখন আমি বলি, তোমার কাজ শুরু করো। তখন রুস্তম জিন আমাকে বলে, আপনি এখানে চোখ বন্ধ করে শুয়ে থাকেন, আমি যত সময় না বলবো তত সময় আপনার চোখ আপনি খুলবেন না। তারপর আমি আমার চোখটা বন্ধ করে শুয়ে থাকি। প্রায় 1 ঘন্টা পরে রুস্তম আমাকে চোখ খুলতে বলে। তখন আমি দেখি আমার সামনে দাঁড়িয়ে আছে আমার প্রাণের বন্ধু আজম জিন। আমি তখন রুস্তম জিনকে প্রশ্ন করি, রুস্তম, তুমি এটা কেমন করে করলে? তখন রুস্তম জিন বলে, চাচা, এটা আপনার না শুনলেও চলবে। তারপরে আজম জিন আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, আসগর আলী, রুস্তম ঠিক বলেছে, এটা তোমার শুনতে হবে না। তুমি এখনই তোমার বাড়িতে যাও, আর দেরি করো না। এটা বলে আজম জিন আমার সামনে থেকে চলে যায়। সাথে সাথে আমিও সেখানে দাঁড়িয়ে থাকা ঘোড়ার গাড়িতে উঠে বসি। সে সময় রুস্তম জিন আমাকে বলে, চাচা, আবারও দেখা হবে ইনশাল্লাহ। তখন পাশ থেকে আব্দুর রাজ্জাক কবিরাজ কান্না জড়িত কণ্ঠে বলে, আসগর আলী, তুমি সাবধানে থেকো, ইনশাল্লাহ কোনো একদিন আবারও দেখা হবে। তারপরও আমিও বলি, ইনশাল্লাহ। তারপরে এই গাড়িটা উড়ে যেতে শুরু করলো। কিছু সময়ের ভেতর গাড়িটা আমার বাড়ির সামনে চলে আসে। তখন আমি ঘোড়া 2টাকে বিদায় দিয়ে আমার ঘরের ভেতরে চলে যাই। তখন আমাদের এখানে ছিল রাত, তাই আমি আর বাড়ির কাউকে না বিরক্ত করে ঘুমিয়ে যাই। আর ওই রাতে আমি ঘুমানোর পরে একটা স্বপ্ন দেখেছিলাম। আমি দেখেছিলাম আজম জিনের আব্বা জান আমাকে স্বপ্নের ভেতরে বলছে, আসগর আলী, তোমার সাথে
কিছু কথা ছিল, কিন্তু তখন তোমার সাথে ওখানে কথা বলতে পারিনি, তাই তোমার স্বপ্নের ভেতরে আসলাম। তখন আমি বলি, কি বলবেন বলেন। তখন আজম জিনের আব্বাজান বলে, তোমার কিছু প্রশ্নের উত্তর দিতে আসলাম। প্রথম প্রশ্ন, তুমি আগের দিন জানতে চেয়েছিলে আমি যে ফলটা দিয়েছিলাম তোমাকে খেতে, ওটা কোনো উপকারে এসেছিল কিনা। উত্তর, ওই ফলটা খাওয়ার কারণে আজম জিনের শক্তি তুমি নিয়ন্ত্রণ করতে পেরেছিলে, তা না হলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যেত। দ্বিতীয় প্রশ্ন, তুমি জানতে চেয়েছিলে আমি ওই শয়তানদের বিষয়ে এমন কি জানতাম যেটা তখন তোমাকে বলিনি। এটার উত্তর তোমাকে রুস্তম জিন দিয়ে দিয়েছিল। তখন আমি বুঝতে না পেরে বলি, কোনটা ঠিক বুঝলাম না। তখন আজম জিনের আব্বাজান বলে, ওই শয়তানেরা একসাথে না হলে কখনোই ওদের মারতে পারবে না। এটা আমি নিজেই রুস্তম জিনকে বলেছিলাম। এটা বলে আজম জিনের আব্বাজান আমার সামনে থেকে চলে যায়। পরের দিন সকালে আমি আমার মার কাছ থেকে জানতে পারি আমি 1 মাস 7 দিনের মতো বাড়িতে ছিলাম না। তো এই ছিল আজকের ঘটনা। ইমরান ভাই, আমার লেখার ভেতরে অনাকাঙ্ক্ষিত ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাই ঘটনাটি বেশি বেশি শেয়ার করে দেশ বিদেশে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, খুব দ্রুত আজম জিনের ভয়ঙ্কর একটা ঘটনা নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে আর বেশি কথা বলতে চাই না, আজকের মতো চলে যাব। তার আগে বলতে চাই, ভূত আড্ডা দীর্ঘজীবী হোক। আপনারা ভালো থাকবেন আর সবসময় ভূত আড্ডার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাসেল রাজ ভাই। হোয়াট স্টোরি ভাই, হোয়াট স্টোরি। আজম জিন আর রুস্তম জিন প্রত্যেকটাই কিন্তু অসম্ভব ভয়ঙ্কর এক একটা ক্যারেক্টার। মানে এদের আমরা সবসময় কিন্তু একক ঘটনা শুনে এসেছি, কিন্তু এই ঘটনার মাধ্যমে আজম জিন আর রুস্তম জিনের যেই দুর্ধর্ষ ফাইটিং স্কিলগুলো দেখলাম, সত্যিই অসাধারণ ছিল। সেই সাথে নতুন আর একটা জিনের আবির্ভাব, এর একটা ভিন্ন রকম কোয়ালিটি। তার চাদরটার দ্বারা সে জিনগুলোকে পেঁচিয়ে ধরে মেরে ফেলে। মানে ভাই, এক কথায় অসাধারণ ছিল, অসাধারণ। ভীষণ রকম ভালো লেগেছে ভাই আপনার এই ঘটনাটি। আশা করি সবসময় আমাদের পাশে থাকবেন এবং এইরকম নিত্য নতুন ভয়ঙ্কর সব ঘটনা আমাদেরকে উপহার দেবেন। তো প্রিয় লিসেনার্স, আপনাদের কাছে কেমন লেগেছে রাসেল রাজ ভাইয়ের আজকের এই ঘটনাটি? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে ইচ্ছুক, আপনাদের জন্য কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি প্রিন্ট আপ করা আছে। আপনারা সেখানে আপনাদের জানা শোনা সেরা ভয়ঙ্কর ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তাহলে আমি ইমরান খান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূত আড্ডার সাথেই থাকুন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।